বিড়লা কর্পোরেশন ঋণ নিছে 50,000 টাকা 2014 সালের নভেম্বরের 1 তারিখে। বাই সাইনিং এ টাকা 51,125। দেখো 51,125-এর পরে 3 আছে, ওখানে একটা কমা হবে। 51,125, 3 মাস, 3 মাস মেয়াদি। ঠিক আছে, তাহলে আমাদের ঋণ পাইছে 50,000, নোট সাইন করছিল 51,125 টাকা। আচ্ছা, এরপরে দেখো জিরো ইন্টারেস্ট বেয়ারিং। তো দেখো আমাদের এখানে 50,000 টাকার নোট আমরা পাইছি। 51,125 টাকা হচ্ছে আমাদের নোটের সাইন করছিলাম, 3 মাস মেয়াদি। এটা ছিল জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। এবার বলছে 1 নম্বরে দেখো জার্নাল এন্ট্রিজ করতে বলছে অফ মেঘলা নভেম্বর 1, 2014। নভেম্বর 1 তারিখ 2014 তারিখে জাবেদা করতে বলছে। তাহলে এখানে কি হয়েছে, এখানে আমরা দেখো বড় লেখা আছে। নভেম্বর 1, 2014-তে বড় লেখা আছে। ইস্যু বড় সাইন থাকলে আমাদের নোট ইস্যু করতে হয়। এটা ইন্টারেস্ট বেয়ারিং নোট, জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। তো জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটের ইস্যু জাবেদা ছিল ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট আর নোটস পেয়েবল ডেবিট আর নোটস পেয়েবল ক্রেডিট। তো নগদে আমরা পাইছি 50,000। আর হচ্ছে আমাদের নোটের মূল্য ছিল 51,125 টাকা, আর ডিফারেন্স করলে ডিসকাউন্ট। এ নাম্বার বোঝা গেছে? 1 নাম্বার বোঝা গেছে? এটা হচ্ছে জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট ইস্যুর জাবেদা। জার্নাল এন্ট্রি। জি ভাই, ঠিক আছে। এবার 2 নাম্বার বলছে অ্যাডজাস্টিং জার্নাল আর December 31, 2014। অ্যাডজাস্টিং এন্ট্রি মানে ইন্টারেস্ট বেয়ারিং নোটে সুদের সমন্বয় এবং জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটে ডিসকাউন্টের সমন্বয়। তো আমাদের যেহেতু এটা জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট। তাহলে এখানে হুম। আমাদের এখানে ডিসকাউন্টের সমন্বয় করতে হবে। তো ডিসকাউন্ট দেখো মোট 1,125 টাকা। এটা ছিল কয় মাসের জন্য বলো তো? 3 মাস। মাসের জন্য ছিল 1,125 টাকা। তো আমাদের নোট ইস্যু করছি নভেম্বর 1 তারিখে, আর আমরা ডিসকাউন্ট সমন্বয় করতেছি December 31 তারিখে। নভেম্বর ডিসেম্বর 2 মাসের ডিসকাউন্ট মাসের হবে। ডিসকাউন্টের সমন্বয় করতে হবে, তাই দেখো 1,125 গুণ 2/3 লেখা হয়েছে। ঠিক আছে, ওকে। এবার আসো 3 নম্বরে বলছে অ্যাডজাস্টিং জার্নাল এট February 1, 2015। অ্যাডজাস্টিং এন্ট্রি দেখাও 2015 সালে February 1 তারিখে। অ্যাডজাস্টিং এন্ট্রি কি দেখাবো? আচ্ছা, তাহলে এখানে আমাদের 2015 সালের February 1 তারিখে অ্যাডজাস্টিং জার্নাল দিতে বলছে। এখন 2015 সালের February 1 তারিখে আমরা কি জাবেদা দিতে পারি? আমাদের নোট দেখো 2014 সালের নভেম্বর 1 তারিখে আমরা ইস্যু করছি। তো আমাদের 3 মাস মেয়াদ ছিল, তাহলে 14 নভেম্বর, ডিসেম্বর আর হচ্ছে 15 জানুয়ারি। 15 জানুয়ারি, তাহলে এখানে কয় মাস হচ্ছে? 3 মাসে দেয়, জানুয়ারি মাসে শেষ হয়ে যাচ্ছে। তাহলে 15 সালে ফেব্রুয়ারিতে অবশ্যই নোটটা পরিশোধ করতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জানুয়ারি ডিসেম্বরে মেয়াদ শেষ আছে। হ্যাঁ কেন, 2015 সালে জানুয়ারিতে মেয়াদ ও শেষ সরি হয়েছে। সরি, ভুলে গেছি। আচ্ছা, তাহলে সরি ফেব্রুয়ারিতে সরি। একে যে নোট পরিশোধ করতে হবে। এবার আমি একটা কথা বলছিলাম যে ইন্টারেস্ট বেয়ারিং নোট আর জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট পরিশোধের ক্ষেত্রে খেয়াল করতে হবে একটা বিষয়, যে আমার কয় মাস মেয়াদ ছিল আর কয় মাসে সুদ অথবা ডিসকাউন্টের সমন্বয় হয়েছে। পরিশোধ করতে গেলে যতটুকু বকেয়া সমন্বয় থাকবে এইটুকু আগে সমন্বয় করে নিয়ে তারপর পরিশোধ করতে হবে। মানে আমাদের এখানে ডিসকাউন্ট ছিল 3 মাসের, আমরা সমন্বয় করতে পারছি 2 মাসের।
তাহলে এখনো দুই এক মাস মাস আমরা সমন্বয় করি নাই, তাহলে আগে সে সমন্বয়টা করে তারপর পেইড করতে হবে। এটা ইন্টারেস্ট বেয়ারিং নোটের ক্ষেত্রেও প্রযোজ্য, জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাকে মেয়াদ শেষে পরিশোধ করতে গেলে যে কয় মাসে সুদ বকেয়া থাকবে বা যে কয় মাসে ডিসকাউন্ট বকেয়া থাকবে সেটা আমরা আগে সমন্বয় করব, তারপর পেইড করব। তাই আমাদের এক মাসের সমন্বয় বকেয়া ছিল, তাই দেখো এখানে লেখা হয়েছে 2015 ফেব্রুয়ারি 1 দিকে দুইটা জাবেদা করা হয়েছে, ইন্টারেস্ট এক্সপেন্স ডিসকাউন্ট আর নোটস পেয়েবল এক মাসের সমন্বয় করা হয়েছে। তাহলে ওই 2 মাস আর এই এক মাস মোট 3 মাসের সমান হয়ে গেছে। এরপর জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট পেইডে জাবেদা ছিল নোটস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। মোট 51,125 টাকা আমরা পেইড করছি। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, এবার আসো পার্ট সি 2 নাম্বার। হুম, কিমেল কোম্পানি আছে দেখো, পেজ নাম্বার 9, 16 পেজ, পার্ট সি 2 নাম্বার। দেখো লেখা আছে কিমেল কোম্পানি সেলস অটোমেটিক ক্যান ওপেনার্স আন্ডার এ 75 days ওয়ারেন্টি ফর ডিফেক্টিভ মার্চেন্ডাইজ। কিমেল কোম্পানি পণ্য বিক্রি করছে, 75 দিনের ওয়ারেন্টি প্রদান করছে ফর ডিফেক্টিভ মার্চেন্ডাইজ, ত্রুটিযুক্ত পণ্যের জন্য, ত্রুটিযুক্ত পণ্যের জন্য 75 দিনের ওয়ারেন্টি প্রদান করছে। এবার বলছে বেসড অন পাস্ট এক্সপেরিয়েন্স, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে হচ্ছে কিমেল এস্টিমেট দ্যাট, কিমেল কোম্পানি ধারণা করছিল 4% অফ দ্য ইউনিট সোল্ড, যে ইউনিট গুলো বিক্রি করা হয়েছে তার ভিতর 4% উইল বিকাম ডিফেক্টিভ ডিউরিং দ্য ওয়ারেন্টি পিরিয়ড, ওই ওয়ারেন্টির সময়ে ত্রুটিযুক্ত হতে পারে। মানে যারা দীর্ঘদিন ব্যবসা করে তারা বোঝে যে পণ্যটা আমি বিক্রি করতেছি এর এত অংশ আমাদের ওয়ারেন্টি বাবদ সেবা নিতে আসতে পারে। সেটা বলা হয়েছে যে ধারণা করেছিল 4% আসবে। এবার বলছে ম্যানেজমেন্ট জি এস্টিমেটেড ভাই। দ্যাট, ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ ধারণা করছিল কি যে দ্য এভারেজ কস্ট অফ রিপ্লেসিং অর রিপেয়ারিং এ ডিফেক্টিভ ইউনিট, রিপ্লেসিং এবং রিপেয়ারিং অথবা রিপেয়ারিং বাবদ এক একটা ইউনিট প্রতি ব্যয় হবে 15 টাকা, এটা ধারণা করছিল তারা। দ্য ইউনিট সোল্ড অ্যান্ড ইউনিট ডিফেক্টিভ দ্যাট অকার ডিউরিং দ্য লাস্ট 2 মান্থ, যে ইউনিটটা বিক্রি করা হয়েছে এবং ত্রুটিযুক্ত হয়েছে বিগত 2 মাসে, তা নিচে দেওয়া হলো। তাহলে বিগত 2 মাসের তথ্যগুলো দেওয়া আছে, যে ইউনিটটা বিক্রি করা হয়েছে এবং যে ইউনিটগুলো ডিফেক্টিভ হয়েছে। জি ভাই। নভেম্বর 30,000 ইউনিট বিক্রি করা হয়েছে, ডিফেক্টিভ হয়েছে 700। ডিসেম্বর 32,000 ইউনিট বিক্রি করা হয়েছে, ডিফেক্টিভ হয়েছে 500। এ নাম্বার ইনস্ট্রাকশনে বলছে ডিটারমাইন দ্য এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি আর December 31 ফর দ্য ইউনিট সোল্ড ইন নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। ডিটারমাইন নির্ণয় করো এস্টিমেটেড ডিফেক্টিভ ইউনিট আনুমানিক ওয়ারেন্টি দায়টা, সরি এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি আনুমানিক ওয়ারেন্টি দায়টা। হচ্ছে বলছে আর December 31 যে ইউনিট গুলো বিক্রি করা হয়েছে নভেম্বর এবং ডিসেম্বরে, তাহলে নভেম্বর এবং ডিসেম্বরে আনুমানিক ওয়ারেন্টির দায়টা বলছে, একটু খেয়াল করো। আনুমানিক ওয়ারেন্টির দায় কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের নভেম্বর আর ডিসেম্বরের উপরে যে ইউনিট বিক্রি করছে আর কত ইউনিট ডিফেক্টিভ হয়েছে, অলরেডি ওইটা হয়েছে মানে ওটা অ্যাকচুয়াল, কিন্তু আমাকে কিন্তু এস্টিমেটেড নির্ণয় করতে বলছে, আনুমানিক দায়টা নির্ণয় করতে বলছে। আনুমানিক মানে আমি যখন বিক্রি করছিলাম সেই বিক্রয় ধরে নিয়েছিলাম ফেরত আসবে 4%, সেই আহ, ফেরত আসবে 4%, তার একটা রিপ্লেসিং বাবদ খরচ হবে কত টাকা, 15 টাকা, এগুলো হচ্ছে আনুমানিক ধরা। তো আনুমানিক আমাকে ওয়ারেন্টির দায়টা নির্ধারণ করতে বলছে। তাই আমরা একটা ছকের সাহায্যে করছি ক্যালকুলেশন অফ এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি নভেম্বর ডিসেম্বর। সেলস ইউনিট 30,000 32,000 প্রত্যেকের জন্য বলছিল 4%, এটা ধারণা করছিল ফেরত আসবে। তাই এস্টিমেটেড ডিফেক্টিভ ইউনিট প্রত্যেকের 4% ফেরত আসছে, নভেম্বরের জন্য 1200, ডিসেম্বরের জন্য 1280। আর এক একটা ইউনিট প্রতি আমাদের ব্যয় হবে
হচ্ছে 15 টাকা করে, ওই যে বলে দিছিল রিপ্লেসিং আর রিপেয়ারিং বাবদ 15 টাকা করে ব্যয় হবে। তা প্রত্যেকের 15 দ্বারা গুণ দিলাম, দিলে আমরা আনুমানিক নভেম্বর মাসের ওয়ারেন্টির দায়টা পেলাম 18,000 এবং ডিসেম্বর মাসের পেলাম 19,200। এই নাম্বার বোঝা গেছে? ভাই উপরে যে তথ্যটা দেওয়া ছিল ওটা হচ্ছে অ্যাকচুয়াল। ম্যানেজমেন্ট আনুমানিক ধরছিল। উপরের তথ্য হ্যাঁ, উপরে যেগুলো ওগুলো ব্যবস্থাপনা আনুমানিক ধরছিল, আর এই যে উপরে মান্থ দিয়ে যে ইউনিট সোল্ড 30,000 32,000, ওদের সামনে যে যে ডিফেক্টিভ ইউনিট দেওয়া আছে 700 500, এটা হচ্ছে অ্যাকচুয়াল। কিন্তু ওরা ধরছিল কোনটা এস্টিমেটেড দায় সেটা নির্ণয় করতে বলছে, অ্যাকচুয়ালটা বলিনি। জি ভাই ঠিক আছে। রিকোয়ার্ড বিতে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য এস্টিমেটেড লায়াবিলিটি ফর ওয়ারেন্টি। ওয়ারেন্টির আনুমানিক দায়টা রেকর্ড করার জন্য জাবেদা করতে বলছে। এন্ড এর পরে আবার আসে, আমি এন্ড এর পরে পরে পড়তেছি। তাহলে ওয়ারেন্টির দায়টা রেকর্ডে যাবে দ্য এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি, আমরা আগেও শিখছিলাম ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট। এখানে আমি একসাথে বিসি করতেছি, কেন করতেছি সামনে বুঝবো, সবই যাবে দা। তা দেখো 16 সালের ডিসেম্বর 31-এ প্রথমে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট। ওয়ারেন্টি আনুমানিক দায়টা রেকর্ড করতে বলছে, আমরা সেটি করলাম। এবার কোন মাসের জন্য তা কিন্তু ইন্ডিভিজুয়াল বলিনি, যে ফর নভেম্বর বা ডিসেম্বর। আমরা এখানে ওয়ারেন্টি দায় আনুমানিক দায় দুইটা মাসে নির্ণয় করছি, কিন্তু নভেম্বর নাকি ডিসেম্বর কোন মাসে রেকর্ড করব তা বলিনি। যদি না বলে টোটাল দায় কত সেটা আমরা রেকর্ড করব। টোটাল ছিল 18,000 আর 19,200, যোগ করলে 37,200। প্রথম জাবেদা টাকা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। এখানে স্পেসিফিক কোনো মাসের কথা উম, উল্লেখ করিনি যে নভেম্বর মাসে রেকর্ড করো বা ডিসেম্বর, কোনো কিছু বলিনি, মানে যত টোটাল দায় আছে সব একসাথে রেকর্ড করতে হবে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, পরে দেখো এন্ড এর পরে দেখো, অ্যান্ড দ্য কস্ট ইনকারেড ইন অনারিং 1200 ওয়ারেন্টি ক্লেইম। এখানে একটু খেয়াল করতে হবে যে ব্যয়টা সংগঠিত হয়েছিল অনারিং মানে সম্মান দেখানো, ওয়ারেন্টি ক্লেইম মানে ওয়ারেন্টির দাবি পরিশোধ, এটুকু বুঝতে হবে। অর্থাৎ ওয়ারেন্টির দাবির প্রতি সম্মান দেখানো, তার মানে ওয়ারেন্টির দাবি পরিশোধ, আর ওয়ারেন্টির দাবি মানে ওয়ারেন্টির দায় পরিশোধ। অনারিং সম্মান দেখানো, ওয়ারেন্টি ক্লেম ওয়ারেন্টির দায় দাবি, ক্লেম মানে দাবি। তার দাবির প্রতি সম্মান দেখানো, দ্যাট মিনস দাবি পরিশোধ, এটুকু মনে রাখবা। আর দাবি পরিশোধ মানে দায় পরিশোধ। তাহলে ওয়ারেন্টির দায় পরিশোধ করলে দায় কমবে, নগদ টাকা কমবে। তাই লেখা আছে এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ডেবিট ক্যাশ ক্রেডিট। কত ইউনিটের জন্য দায় কমবে বা কত টাকার দায় কমবে সেটা বলে দিছে 18,000 টাকা, অ্যাজুম অ্যাকচুয়াল কস্ট অফ টাকা 18,000। সেকেন্ড জার্নাল কি বোঝা গেছে? ভাই এই যে তাহলে ইনকার্ড ইন অনারিং 1200 ওয়ারেন্টি ক্লেমস, তাহলে এই 1200টা কি জন্য দেওয়া? 1200 তো ইউনিট, এই 1200 ইউনিটের ব্যয় 18,000 টাকা নেই, যে এই যে 1200 × 15 নভেম্বরে। তোমার যদি ওখানে 18,000 টাকা না বলতো, তাহলে তো আমরা 1200 × 15 দিয়ে 18,000 টাকায় বসাইতাম। 1200 ইউনিট যে মাসে আমার কি হয়েছে, ডিফেক্টিভ হয়েছে, ঠিক সেই মাসের দায়টা মূলত পরিশোধ হয়েছে। স্যার তার মানে বলেন। এই এই যে 1200 ইউনিটের সীমাটা দিছি এইটা। হ্যাঁ, ওটা তো বলেই দিছে যে 1200 ইউনিটের ওয়ারেন্টির দাবি পরিশোধ হয়েছে, ক্লেম দাবি পরিশোধ হয়েছে। তাহলে 1200 ইউনিটের জন্য মান, আমাদের আমাদের যদি এই 18,000 দেওয়া না থাকতো, অ্যাকচুয়াল কস্ট দেওয়া না থাকতো, তাহলে তখন আমরা বের করতাম যে 1200 ইউনিটের জন্য ইউনিট প্রতি আমাদের ব্যয় ছিল কত টাকা করে, 15 টাকা। গুণ করে তখন এরকম 18,000 বের করতাম, এখানে তো সরাসরি আমরা 18,000 দিয়ে দিচ্ছি। উম, আচ্ছা ভাই। হ্যাঁ। হ্যাঁ দীপক বলেন ভাই। স্যার এখানে স্যার আপনি এখন যে জাবেদাটা দিলেন 18,000 টাকাটা কি আপনি অ্যাকচুয়াল কস্টের দিকে টাকায় বসালেন, নাকি স্যার এক নম্বরে যে 1200 ক্লেমস এর টাকাটা ওইটা দেখে বসালেন? আমি কিন্তু দুটো আলোচনাই করে দিছি, যে আমি বলছি অ্যাকচুয়াল কস্ট দেওয়া আছে বিধায় ওইটা আমরা দেখে বসাইছি। আর পার্থ যখন প্রশ্ন করছে যে ভাই 1200-র কাজ কি, আমি বলছিলাম যে যদি অ্যাকচুয়াল কস্ট দেওয়া না থাকতো, তাহলে কিন্তু 1200 ইউনিট কোন সালে বা কোন ইয়ে আমাদের মাসে ডিফেক্টিভ হয়েছে ওই মাসটা আমরা দেখতাম। সেই মাসে 1200-র সাথে আমাদের অ্যাভারেজ কস্ট কত ওইটা গুণ করে আমরা তখন এখানে বসাইতাম। তাহলে আমাদের ওই সেই একই কথাই, উপরে নভেম্বরে 1200 ইউনিটের দিক তখন তাকাইতাম, ইউনিট প্রতি 15 টাকা করে 18,000 টাকায় আসতো। বুঝছেন? দেওয়া হ্যাঁ স্যার। আছে, দেওয়া আছে বিধায় ওটা সরাসরি বসাইছি। আর যদি 18,000 দেওয়া না থাকতো, তাহলে তো অবশ্যই উপরে আমাদের খেয়াল করতে হতো যে 1200 কোন মাসের জন্য আছে 1200 ইউনিট। তাহলে সেই মাসকে আমরা সেই মাসে প্রাধান্য দিয়ে
বা সেই মাসের ইউনিট প্রতি রেট দ্বারা গুণ দিয়ে আমরা টাকাটা বের করতাম। তাহলে আমরা দাবি পরিশোধ মোটামুটি করে ফেলাইছি, তাহলে হিসাব অনুযায়ী নভেম্বরের দায়টা পরিশোধ হয়ে গেছে। এখন আমার থাকতেছে হচ্ছে ডিসেম্বরের দায়। তো ডিসেম্বরের দায় নিয়ে রেকর্ড সিতে বলছে, দেখেন, গিভ দ্য এন্ট্রি টু রেকর্ড দ্য অনারিং 550 ওয়ারেন্টি কন্ট্রাক্ট ইন জানুয়ারি অ্যাট অ্যান অ্যাভারেজ কস্ট অফ টাকা 15। এই যে অনারিং বলছে, ওয়ারেন্টি কন্ট্রাক্টের অনারিং দাবি পরিশোধ, অনারিং মানে সম্মান দেখানো বা দাবি পরিশোধ বা দায় পরিশোধ বলছি। তাহলে এখন এই যে জাবেদাটা আমরা দিয়েছি সেম জাবেদা দেবো, তবে টাকাটা হবে 550টা ইউনিটের, এক একটা ইউনিটের মূল্য কিন্তু ওরা 15 টাকা বলেই দিছে। 15 টাকা। অর্থাৎ আমাদের দেখেন নভেম্বরের দায় পরিশোধ হয়ে গেছে, ডিসেম্বরে 1280 ইউনিট আমাদের 1280 ইউনিটের দায় ছিল, কিন্তু আমরা সেইটার সপক্ষে মাত্র 550 ইউনিট পরিশোধ করতে পারছি। তো দেখেন এখানে সেইটা দাবেদাটা লেখা হয়েছে এই কারণেই। দেখেন টাকাটা বুঝছেন হ্যাঁ, কিনা। এখন ওই যে 1200 যে নভেম্বরে, এই 1200 তো এই ডিসেম্বরের অতিবাদ। 1200 নভেম্বরে ডিসেম্বরে বুঝি নাই। তাই এই যে সেকেন্ড যাবে তাহলে তো যা দিছি যে 18,000 টাকা যে যাবে না। হুম। এখন বলছি যে এই যে 1200 ওয়ারেন্টি ক্লেম, হুম। মানে এই 1200টা আপনি বলছেন না যে নভেম্বরেরটাই ক্লেম করা হয়েছে, তাহলে হুম। এইটা তো আমার ডিসেম্বরেও ক্লেম করতে হবে, তাহলে ওই জায়গা যদি ইউনিট অন্যরকম থাকতো। এই 1200 জায়গায় যদি অন্যরকম থাকতো তাই? হ্যাঁ। হ্যাঁ, 1200 জায়গায় যদি অন্যরকম থাকতো তাইলে এখানে তখন আমাদের কোনো মাস ফ্রাকশন বাদতো না, মানে কোনো মাস আমরা তখন তাকাইতাম না, তখন আমরা সরাসরি যদি 1200 জায়গায় 1000 বলতো, তাহলে আমরা 1000 গুণ 15 দিয়ে যে কয় টাকা ব্যয় মানে খরচ হয় সেই কয় টাকা দেখাইতাম। স্পেসিফিক কোনো মাস তোমাকে ওখানে বলিনি, কিন্তু আমার যেহেতু ইউনিটের সাথে মিলে হ্যাঁ, গেছে, আমিও সেই কথা বলছি যে সেই স্পেসিফিক ক্ষেত্রে, মাস তো বলেনি, আমি সেই হ্যাঁ, তা আমি তো সেটাই বলছি যে যেহেতু আমাদের স্পেসিফিক কোনো মাস বলিনি, তাহলে আমাদের 1200 কোথায় আছে সেটা যদি আমার কোনো মাসের ইউনিটের মধ্যে না পাতাম তাহলে সমস্যা নেই, আমি যতটুকু পাবো ততটুকু। তাহলে আমার মোট ছিল তখন 1200 প্লাস 1280, 2480 ইউনিট মোট ডিফেক্টিভ ছিল। এবার তার থেকে যদি 1000 বলতো তাহলে 1000 গুণ 15, তার থেকে 500 গুলি 500 গুণ 15, যা বলবে না কেন ইউনিট প্রতি রেট দ্বারা গুণ দিয়ে দিতাম আমরা। ও আচ্ছা, আর রিকোয়ার্ড সিটে তো স্পেসিফিক বলেই দিয়েছে যে এরকম এরকম করতে হবে। হ্যাঁ, রেকর্ড স্থিতি বলেছে। আর আমি কেন বলতেছি যে এটা ডিসেম্বর, কারণ আমার নভেম্বরের দায়িত্ব পরিশোধ হয়েই গেছে, তাহলে এখন আর বাকি থাকলো ডিসেম্বর। তাহলে অবশ্যই এখন যেটা পরিশোধ হবে সেটা ডিসেম্বরের অংশ থেকেই পরিশোধ হবে। 1280 ছিল, সেখান থেকে 550 ইউনিটের দায় তারা পরিশোধ করতে পারতেছে। ঠিক আছে। আচ্ছা ভাই, ক্লিয়ার। এবার আসেন ওয়ারেন্টি নিয়ে আরো একটা অঙ্ক করি আমরা পার্ট বি তে। আজকে ওয়ারেন্টি গুলো মোটামুটি দেখাই দিই। পার্ট বির আছে B7 হবে, এটা B8 না, এটা B7 হবে, নতুন বইতে B7। জি ভাই, ভাই। সাউন্ড গার্ডেন কোম্পানি, দেখেন সাউন্ড গার্ডেন কোম্পানি সোল্ড 200 কপি মেকিং মেশিন ইন 2017 ফর টাকা 4000 এ পিস। সাউন্ড গার্ডেন কোম্পানি বিক্রি করছে 200 কপি মেকিং মেশিন 2017 সালে, এক একটা পিসের মূল্য ছিল 4000 টাকা। টুগেদার উইথ 1 ইয়ার ওয়ারেন্টি, সাথে ছিল 1 বছরের ওয়ারেন্টি। মেইনটেনেন্স অন ইচ মেশিন ডিউরিং দ্য ওয়ারেন্টি পিরিয়ড এভারেজ টাকা 330। প্রত্যেকটা মেশিনের হচ্ছে মেইনটেনেন্স বাবদ অ্যাভারেজে খরচ ধরা হয়েছিল 330 টাকা, অ্যাভারেজ কস্ট লেখা আছে। তাহলে আমরা 200 কপি মেকিং মেশিন বিক্রি করছি, এক একটার মূল্য 4000 টাকা করে, সাথে ছিল 1 বছরের ওয়ারেন্টি, এক একটার জন্য রিপেয়ারিং খরচ বা মেইনটেনেন্স খরচ আমরা যেটাই বলি না কেন অ্যাভারেজে 330 টাকা করে ধরা হয়েছে। এবার বলছে এ নাম্বারে প্রিপেয়ার দ্য এন্ট্রিজ টু রেকর্ড দ্য সেল অফ দ্য মেশিন, জাবেদা দেখান এই মেশিনটা বিক্রয়ের জন্য অ্যান্ড দ্য রিলেটেড ওয়ারেন্টি কস্ট, এবং এর সাথে ওয়ারেন্টির যে ব্যয়টা আছে। অ্যাজুমিং দ্যাট, ধরে নেন, দ্য অ্যাকুরাল মেথড ইউজ, বকেয়া পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। অ্যাকচুয়াল ওয়ারেন্টি কস্ট ইনকারেড ইন 2017 এর টাকা 17,000, প্রকৃতপক্ষে ওয়ারেন্টি বাবদ ব্যয় হয়েছে 17,000 টাকা।
আচ্ছা, এক একটা লাইন করে আমরা একটু করি। প্রিপেয়ার দ্য এন্ট্রিজ টু রেকর্ড দ্য সেল অফ দ্য মেশিন, এই মেশিন বিক্রি করছে, আমরা তারা জাবেদা দেন। তো আমরা বিক্রি করলে স্বাভাবিক যে জাবেদারা দিই, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ক্যাশ ডেবিট দিয়ে আর আমরা সেলস ক্রেডিট দিই, তাহলে দেখেন 200 4000 টাকা করে, জি ভাই। 8 লাখ। এরপর দেখেন ওয়ারেন্টি বাবদ, এবার ওয়ারেন্টির এই কথা একটু আসি। এখানে সেকেন্ড লাইনে বলছিল অ্যান্ড দ্য রিলেটেড ওয়ারেন্টি কস্ট অ্যাজুমিং দ্যাট দ্য অ্যাকুরাল মেথড ইউজ, ধরে নেন বকেয়া পদ্ধতি ব্যবহার করা হয়। তো দেখেন ওয়ারেন্টির বকেয়া পদ্ধতিতে স্বাভাবিকভাবে জাবেদা ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ওয়ারেন্টি পেয়াবেল ক্রেডিট এটা হয়। কিন্তু আমার যদি কোনো ইসের ওয়ারেন্টির বকেয়ার পরে দেখেন এখানে অ্যাকচুয়ালি কত কস্ট হচ্ছে সেটা বলে দিচ্ছে না, 17,000 টাকা। হুম। জি ভাই। বকেয়া মানে তো বাকি কত আমরা জানি না, কিন্তু অলরেডি তো খরচ হয়েছে 17,000 টাকা। তো খরচ হয়েছে মানে কি, এখানে আমাদের নগদ পদ্ধতিতে চলে গেছি আমরা। আমি তো বুঝতেই পারতেছি যে আমার এই টাকা খরচ হয়েছে, তাহলে তার বাকি নেই, এটা বাকি আছে না নেই। নাই। তো একটা কথা আমি আগে মানে যখন ক্লাস নিলাম তখন বলেছিলাম যে ওয়ারেন্টির প্রকৃত খরচ যদি দেওয়া থাকে তো সেটা আর বকেয়া থাকে না, সেটা নগদে চলে যায়। ওয়ারেন্টির ক্ষেত্রে যদি অ্যাকচুয়াল কস্ট দেওয়া থাকে তাহলে সেটার বকেয়া পদ্ধতি থাকে না, সেটা কিছু কোথায় চলে যায়, নগদে চলে যায়। ঠিক আছে, নগদ। তাহলে আমরা এইখানে বকেয়া বললেও আমরা এখন জাবেদা দেবো কিসের, নগদে, যেহেতু না, অ্যাকচুয়াল কস্ট দেওয়া আছে। ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 17,000 টাকা ব্যয় হয়েছে। ঠিক আছে। স্যার বকেয়া হলে কি স্যার আমরা এস্টিমেটেড লাইবিলিটি আন্ডার ওয়ারেন্টি ওই জাবেদাটাই দিতাম? না, বকেয়া হলে তখন ওয়ারেন্টি পেয়াবেলটা আসে, এক্সপেন্স ওই যে এস্টিমেটেডটা আসে তোমার আনুমানিকের ভিত্তিতে, যেটা একটু পরে আমি বোঝাচ্ছি। দেখো এস্টিমেটেড লায়াবিলিটি বা এস্টিমেটেডটা তখন আসবে যদি পার্সেন্টেজ অ্যাভারেজ কজ এস্টিমেটেড বলা থাকে। আমি ওই যে ওয়ারেন্টির প্রথম যেদিন নিয়ম লেখাইছিলাম না, ওয়ারেন্টির প্রথম যেদিন নিয়ম লেখাইছিলাম ওখানে লেখা আছে পার্সেন্টেজ অ্যাভারেজ হ্যাঁ স্যার। এস্টিমেটেড বলা থাকলে সেক্ষেত্রে এস্টিমেটেডটা আসে। ঠিক আছে। ভাই ওই যে কোন কথাটা বললেন যে ওয়ারেন্টির ক্ষেত্রে যদি অ্যাকচুয়াল কস্ট বলা থাকে। আমি বলছি এখানে অ্যাকুরাল মেথড বলছে, বকেয়া পদ্ধতি বলছে, কিন্তু প্রকৃত খরচ দেওয়া আছে। তো সেক্ষেত্রে আর বকেয়া মেথড হয় না। আমরা যেমন সুদের বকেয়া যাবে যদি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়াবেল ক্রেডিট, ওয়ারেন্টির বকেয়া স্বাভাবিকভাবে এটা হয় ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ওয়ারেন্টি পেয়াবেল ক্রেডিট হয়। এটা আমি নিয়মে হয়তো লেখাইনি, কিন্তু আসলে এটা বেশি ব্যবহার হয় না যে কারণে হয়তো হয়নি। তো বকেয়া আমরা যে কোনো খরচের বকেয়া যাবে তো আমরা সবাই জানি, ওয়ারেন্টি মানে যে কোনো খরচ ডেবিট আর তার পেয়াবেল ক্রেডিট, জানি না? তো এখানেও জি মনে জি করো ভাই। সেই সেই জাবেদাটা হওয়ার কথা ছিল, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ওয়ারেন্টি পেয়াবল ক্রেডিট। কিন্তু তার পরিবর্তে ওয়ারেন্টি পেয়াবলের পরিবর্তে ক্যাশ কেন আসতেছে, কারণ অ্যাকচুয়াল কস্ট দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ওইটা তখন বকেয়া থাকতেছে না, নগদ হয়ে যাচ্ছে। নগদে হয়ে গেছে, সংগঠিত হয়ে গেছে নগদে। ঠিক আছে, ক্লিয়ার? এটা ক্লিয়ার? পরে যাবো। হ্যাঁ ভাই জি যান। ভাই। এবার দেখো উপরে লেখা ছিল এভারেজ টাকা 330, এক একটা ওয়ারেন্টির মানে পণ্যের মেইনটেনেন্স বাবদ এক একটা ইসের 330 টাকা করে ব্যয় হবে। দেখো আমাদের ওই নিয়মে লেখা ছিল, একটু আগেও বলছি, যদি পার্সেন্টেজ অ্যাভারেজ টাকা এস্টিমেটেড বলা থাকে তাহলে ওয়ারেন্টির জন্য একটা জাবেদা হয়। তাহলে অ্যাভারেজ টাকা লেখা আছে 330, তাহলে এটার জন্য কি একটা জাবেদা হবে? হ্যাঁ। তো সেই জাবেদাটা ছিল ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট। এই জাবেদাটার মূলত দেওয়া হয় কেন একটু খেয়াল করবা। এস্টিমেটেড মানে হচ্ছে আনুমানিক, লায়াবিলিটি দায়। মানে আমরা প্রথমে পণ্য বিক্রি করে আনুমানিক ওয়ারেন্টি বাবদ যে দায়টা লিপিবদ্ধ করি, সেই দায়টাতে থেকে যদি কোনো মানে সেই দায়টা, দায় বলতে কি আমি সেবা যত সময় না দিয়ে পারবো তত সময় আমার কাছে দায়। তো যদি সেবা টেবা দেওয়া হয়ে যায় তাহলে সেইখান থেকে আমার দায় ধরেছিলাম কত, এখন অবশিষ্ট কত আছে। মানে এইটার মানেই হচ্ছে আনুমানিক দায় যেটা ধরেছিলাম সেইটা কি আছে নাকি তার থেকে বাড়ছে বা কমছে। মানে বাড়ার তো সুযোগ নেই, কমে, কারণ আমি সেবা দিলে দায়টা কমে। কমবে। তাহলে আমার কথা হচ্ছে আমার আনুমানিক দায় ধরেছিলাম কত, এখন কত আছে। তা আমরা ধরেছিলাম এক একটা পণ্যের উপর এভারেজ 330 টাকা, আমার পণ্য সংখ্যা ছিল কত, 200। দুই। 200, তাহলে 200-কে আমি যদি 330 দ্বারা গুণ দিই তাহলে দেখবা 66,000 টাকা আসে। তাহলে আমি যখন অঙ্ক মানে আমি যখন বিক্রি করছি তখন আমি দায় ধরেছিলাম 66,000, অলরেডি আমি সেবা দিয়ে দিছি 17,000 টাকার, মানে আমার ওয়ারেন্টি বাবদ ব্যয় হয়ে গেছে কত টাকা, 17,000 টাকা। তাহলে সত্তর। এখনো আমার কাছে ওয়ারেন্টির দায় আছে 49,000 টাকা, এইটা এখনো আমি সেবা দিয়ে পারিনি। ঠিক আছে।
হ্যাঁ এই ভাই। জাবেদা এবং টাকা নিয়ে কি কোনো প্রশ্ন আছে কারো? পারতো? না ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ নাম্বার রিকোয়ার্ড গেছে। এবার বলছে বি নাম্বারে বলছে অন দ্য বেসিস অফ দ্য ডাটা অ্যাবভ, উপরের তথ্যগুলো হতে প্রিপেয়ার দ্য অ্যাপ্রোপ্রিয়েট এন্ট্রিজ, উপযুক্ত এন্ট্রি দেখাও, অ্যাজুমিং দ্যাট দ্য ক্যাশ বেসিক মেথড ইউজ, ধরে নাও ক্যাশ আসবে। মেথড ইউজ করা হচ্ছে। মানে উপরে যে তথ্যগুলো আমরা পাইছি এখান থেকে শুধু নগদ পদ্ধতিটা নিতে হবে, কোনো বকেয়া পদ্ধতি নেওয়া যাবে না। তাহলে আমরা উপরের তথ্যগুলো থেকে তো এ নাম্বার রিকোয়ারমেন্ট সাজাইছি, তিনটা জাবেদা হয়েছে। উপরের তথ্যগুলো থেকে এই সাজাইছি না, তিনটা জাবেদা। হুম। এবার তাহলে আমি বলতে পারি যে এর বাইরে তো আর আমার উপরে তথ্য নাই। তো এইখানে তথ্যের না। মধ্যে নগদে আছে কয়টা? প্রথম দুইটা। নগদে আছে জি ভাই। কয়টা? দুইটা। এটা তো বকেয়া, এটা বকেয়া বা দায়। সুতরাং আমাকে শুধু নগদ পদ্ধতির যেটা সেটাই নিতে বলছে। পড়ে দেখো, অন দ্য বেসিস অফ দ্য ডাটা অ্যাবভ প্রিপেয়ার দ্য অ্যাপ্রোপ্রিয়েট এন্ট্রিজ অ্যাজুমিং দ্যাট ক্যাশ বেসিস মেথড, ধরে নাও নগদ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, তার মানে নগদে যেতগুলো আছে লেনদেন তুমি জাস্ট সেগুলো রেকর্ড করবে, আর কিছু না। ওইটুকু হবে। জি ভাই। তাহলে এখানে ছিল দুইটা, আমি সেই দুইটা জাস্ট কপি পেস্ট একই রকম যেমন আছে তেমন বসাই দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ ভাই। ওকে, তাহলে প্রবলেম বি 2টা বা বাসায় দেখবা সবাই, SW থাকলে B2। ভাই, এটার নাম কি ভাই? ন্যাশনাল ফ্যান প্রোভাইড 2 years ওয়ারেন্টি, ন্যাশনাল ফ্যান। আচ্ছা ভাই। আর B3টা ওর পাশাপাশি B3 লেখা আছে, B3 কি করাইছিলাম? না ভাই, করানি। তাহলে এইটা অঙ্ক, এই অঙ্কটা একটু দেখবে সবাই, B2 আর B3টা, এটা নোটের অঙ্ক। পড়ে দেখো, কোনো জায়গায় সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করো আগামী ক্লাস, ঠিক আছে? আচ্ছা ভাই। হ্যাঁ, মুক্তা দেখি, আচ্ছা বাকিরা লিভ নাও, মুক্তার কি একটু সমস্যা আছে বলে দেখি, সমাধান করে ভাই দিই। দাও ছবি দাও। ভাই, ওই যে ইনটেনজিবল অ্যাসেটের পিডিএফটা দেননি মনে হয়, ওই পিডিএফটা একটু দিবেন। ইনট্যাঞ্জিবল অ্যাসেট তো দিছিলাম মনে হয়, আচ্ছা যদি না দিয়ে থাকে আবার না, দেবো না। ওইটা। না আমি দিছিলাম, আমি তো সবগুলোই দিয়ে দিই। আচ্ছা যাই হোক, আমার ভুল হতে পারে, আমি দেখি। মুক্তা ছবি আগে দিয়ে এলো, কই ছবি দাও। এ মুক্তা ঘোষ, কই ছবি? ভাই বৃষ্টি গেছে কেমন, মাত্র গেছে। কত, 20 নাম্বার? হ্যাঁ ভাই, ভাই এটা কিছু বুঝতেছি না। ও, 20 তো আমি করাইনি, তা বুঝবা কি? A share is currently selling for টাকা 65. The company is expected to pay a dividend of টাকা 2.50 on the share at the end of the year. It is reliably estimated that the share will sell for টাকা 78 at the end of year. এক নম্বর বলছে assuming that the dividend and price forecast are accurate, would you buy the share to hold it for 1 year if you require data of 12%? আচ্ছা, তুমি কি শেয়ারটা ক্রয় করবে হচ্ছে ইট অন ফর 1 ইয়ার, 1 বছরের জন্য কি ক্রয় করবে যদি তোমার কেইর পরিমাণ হয় 12%? আচ্ছা, তাহলে P0 বাইর করছে এরা, P0 বাইর করে দেখো আমাদের হচ্ছে 2 টাকা 50 পয়সা এখানে দেওয়া ছিল, ইজ এক্সপেক্টেড টু পে ডিভিডেন্ড অফ 2.50। এখন কথা হচ্ছে এইটাই হচ্ছে জির মান, টোটাল উল্লেখ কি আছে জির মান? না ভাই, জিরমান দেওয়া নেই। জির মান দেওয়া না থাকলে তাহলে তুমি ওই যে এই সিস্টেম করবা যে আমাদের জির মান যদি দেওয়া না থাকে তাহলে P0 সমান D1 প্লাস P1 ডিভাইডেড বাই 1 প্লাস কেই। ওরা যে এন দিছে, হ্যাঁ। কোনো এন এন হয় না, এটা সময় দেওয়া নেই আর কি, ঠিক আছে? 1 ইয়ার বলছে তো, ওই 1 ইয়ারও যা হুম। না, না সময় থাকাও একই কথা, পাওয়ার 1 থাকাও যা না থাকাও কি একই, ঠিক আছে? সেম। হুম। হ্যাঁ। তো সেই জন্য হচ্ছে তুমি ওই যে আমাদের যে ওই যে লাস্ট সূত্র, জির মান টোটাল থাকে না যেটা D1 বা প্লাস P1 ডিভাইড বাই 1 প্লাস কেই,
এই সূত্র দিয়ে যে যা করবা P0 এর মান বের করলা, ঠিক আছে? হ্যাঁ আবার ওই যে 65 টাকা দেওয়া আছে, গিভেন দ্য কারেন্ট প্রাইস 65 উপরেও ছিল, এখানেও আবার বলছে অ্যান্ড এক্সপেক্টেড ডিভিডেন্ড টাকা 2.50, D1 দেওয়া আছে। হোয়াট উড প্রাইস টু বি at the end of year in justify purchase the share today if you require return এত। আচ্ছা, এখানে P0 এর মান যদি দেওয়া থাকে তাহলে কারে বের করতে বলছে? given the current market price P0 দেওয়া আছে, expected dividend D1 দেওয়া আছে, what would be the price have to be at the end of the year। ও দেখো, what would be the price, এটা ভবিষ্যৎ বলছে না? have to be হ্যাঁ at the end of year, 1 year, at the end of 1 year মানে কি P1 না? জি ভাই। তাহলে P1 বাইর করতে বলছে, পারচেজ অফ দ্য শেয়ার টুডে ইফ ইউর রিকোয়ার্ড কে এর মান যদি তোমার বলে, মানে তোমার প্রথম হচ্ছে P0 এর মান দেওয়া আছে, ওই আগের সূত্রটাই, সেম সূত্রই, ওখান থেকে তুমি হচ্ছে বের করবা কারে, P1 কে বের করবা। P0 সমান D1 ভাই প্লাস P1 1 প্লাস K। একসাথে করা, বুঝি নাই। দুটো একসাথে বের করে তারপরে করব। কেন, 1 নম্বরের জন্য প্রথমে P0 বাইর করবা, 1 নম্বরের কাহিনী তো ওখানে শেষ। এবার 2 নম্বরে যায় তোমার P0 সূত্রের সাহায্যে P1 কে বাইর করতে হবে। P0 এর মান বসাবা 65, P1 তারপর তোমার D1 এর মান আছে, P1 এর নাই, ওখানে P1 এর মান বের করবা, P1 ই তো চাইছে। ও বুঝনি কথা? P0 জি ভাই সূত্র বুঝছি। বসায় P0 এর মান বসাবা, D1 বসাবা, K এর মান বসাবা, P1 এর মানটা চাইছে। আমরা এরকম B7 না C7 এরকম একটা করছিলাম যে P5 বের করতে বলছিল, সবার মান দেওয়া আছে, শুধু P5 বের করতে পারবে। ভাই তাহলে প্রথম সূত্রটা এরকম হবে, D1 ভাগ কেই মাইনাস অন অন প্লাস কেই D1 প্লাস প্লাস, তারপর না, আছে। P0 সমান D1 প্লাস P1 ডিভাইডেড বাই 1 প্লাস K। জি ভাই, তারপরে শুধু ওইটা কি হবে সূত্র? হ্যাঁ, এটুকুই তো, এবার ওখানে মান বসিয়ে দিলে হয়ে গেছে। ভাই 1 + a হোল টু দি পাওয়ার ওই জায়গায় কি 1 হবে, n হবে? এখন এখানে তোমার 1 ইয়ার যেহেতু বলে দিছে সেহেতু, আচ্ছা 1 দিয়ে ক্যালকুলেশনে কি কোনো প্রভাব পড়ে? আমার তো না মনে হয়। না দেখো না, ওয়ান, 1 দিয়ে কোনো প্রভাব হ্যাঁ, পড়ে না। আমি তো কিন্তু এইটাই বলেছি, এই যে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার নিয়ম, যদি জির মান দেওয়া না থাকে বা কোনো সময় উল্লেখ না থাকে, সময় উল্লেখ না থাকা আর 1 বছর থাকা একই কথা, ঠিক আছে? তো ওই সূত্রটাই তোমরা ইউজ করবা যে P0 সমান D1 প্লাস P1 ডিভাইডেড বাই 1 প্লাস K, এইটুকু ইউজ করবা। D1 P1 এর মান দেওয়া আছে, K এর মানও দেওয়া আছে, ওখান থেকে তুমি P0 এর মানটা বের করবা প্রথম রিকোয়ারমেন্টে। আর দ্বিতীয় রিকোয়ারমেন্টে কি, P0 এর মান দেওয়া আছে, D1 এর মান দেওয়া আছে, P1 কে বের করতে বলছে। এই মুক্তা, বোঝনি এখনো? হ্যাঁ ভাই, কিছুটা ক্লিয়ার। কিছুটা কেন, তুমি সূত্র বের করো তো রুলস, তুমি প্রবৃদ্ধি মডেলের ফেয়ার ভ্যালু মেজারমেন্টে আমি যে প্রবৃদ্ধি মডেল গুলো সূত্র লেখাইছি, লাস্ট 4 নাম্বার সূত্র বের করো তো। শূন্য প্রবৃদ্ধি মডেল, স্থির প্রবৃদ্ধি মডেল, পরিবর্তনশীল প্রবৃদ্ধি মডেল, তারপরে যেটা যদি জির মান না থাকে বা জিরো থাকে, মানে যদি জির মান না থাকে, এরকম একটা সূত্র লেখাইছি না, বের করো তো। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে সূত্র কি ছিল? ওই গেলো সেগুলো। E0 সমান D1 + P1/1 + k ছিল। হ্যাঁ, এইটাই তো। তুমি অঙ্কের মধ্যে কোথাও জির মান খুঁজে পাইছো? তুমি, আমরা যে অঙ্কটা পড়ছি, কোথাও গ্রোথ রেট আছে? না নেই। না, তাহলে গ্রোথ রেট না থাকলে ওই ফরম্যাটে সূত্র বসাও যে D1 প্লাস P1 1 প্লাস K, ওরা 1 দিছে, 1 দেওয়া না দেওয়া সমান, তাহলে ওই মান বসাইলে তোমার 1 নম্বরের মান দেখো, ওকে যা আসছে তোমারও তাই আসছে। ঠিক একইভাবে 2 নম্বরে যে এই যে আর পি, একই হ্যাঁ ভাই। সূত্র ওই জায়গায় হ্যাঁ, 2 নম্বরে D1 যে বের করতে হবে। P0 মানটা দেওয়া আছে, তাহলে তোমার ওইখান থেকে P0 মান বসায় দিবা, D1 এর মান বসাবা, কিন্তু P1টা বের করতে বলছে 2 নম্বর রিকোয়ার্ড। ভাই আপনার কথা এত শুনতে গ্যাপলাম পারতেছি ভাই, না। অঙ্ক কনে ভাই তো ভাই তুমি। না, ঘাপলা না কিন্তু ভাই, তোরা একটা সহজ অঙ্কের সিম্পল সূত্রে একজনের মান আছে, একজনের মান নাই, এইটুকু বের করতে বলছে, এইটা যদি তোরা ঘাপলা বলিস ভাই। ভাই ওরা মাঝখানে প্লাস দিয়ে আবার পিওন দিয়ে দিছে, হাবি জুবি দিয়ে দিছে, আর এগুলো তো তো তুমি ওগে মাথায় সূত্র ঘুরতে। তুমি দেখতে যাবা কেন? আমি তো তোমার বললাম যে আমি যে সূত্র পড়াইছি